দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত যে জরুরি সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সে নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, তিনি প্রেসিডিয়াম সদস্য সিপিবি। আছেন জনাব ফজল হাকিম, তিনি সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল, এবং জনাব হাসনাত কায়েম অ্যাডভোকেট, তিনি প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব হাসনাত কায়েম, আপনার কাছে আসতে চাই। বেশ কতগুলো প্রশ্ন সামনে রয়েছে। সেটা হচ্ছে, প্রথমত সংস্কার আসলে কতটুকু জরুরি, কতটুকু করে নির্বাচন দেয়া যায়, এবং সেটা আসলে কতটুকু এই সরকার করবে, কতটুকু পরের সরকারের জন্য রেখে যাওয়া হবে। এই প্রশ্নগুলোর মীমাংসা করতেই কি অনেক সময় লেগে যাচ্ছে? ধন্যবাদ মতিন। আমার কাছে যেটা মনে হয় যে দুইটা বিষয় এখন পর্যন্ত আসলে আলোচনার মধ্যে ওইভাবে আসে নাই, এখনো পর্যন্ত ফয়সালাই হয় না। এর একটা হচ্ছে যে আসলে কি কি সংস্কার, অন্তত কোন কোন সংস্কারের প্রশ্নে কারোর মধ্যে আসলে ভিন্নমত প্রায় নাই। আমরা যেটা একদম প্রথম থেকে বলছিলাম এই সরকারকে, যে আপনারা সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, অন্যান্য জাতি গোষ্ঠী ধর্মের যারা আছেন, তাদের কাছ থেকে আসলে মতামত নিতে পারেন, বিশেষজ্ঞদের মতামত নিতে পারেন, নিয়ে আপনারা একটা কমন মিনিমামটা বের করতে পারেন, যেখানে দেখা যাবে যে সবাই এটা চাচ্ছে। আমাদের বিশেষ ছিল যে নির্বাচন দলীয় সরকারের অধীনে না, এটা প্রায় সবাই এখানে চাইবে। বিচার বিভাগের উপরে আসলে নির্বাহী বিভাগের কর্তৃত্ব আর না, এটা সবাই চাইবে। পুলিশ যে পরিমাণ দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়েছে, এই পুলিশ এইভাবে না, এটা সবাই চাইবে। প্রশাসন এবং সংসদ, এই জায়গাগুলিকে অন্তত প্রশাসন যেইভাবে মানে দলীয়ও না, একজনের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে, এই রকমের প্রশাসনকে দিয়ে নির্বাচন করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। তো এইগুলি হচ্ছে একদম নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয়। আর এইটাকে সাস্টেনেবল করা যাবে কিভাবে, এইটুকুও যদি করা হয় তাহলে এটাকে সাস্টেনেবল করা যাবে কিভাবে, আমরা বলছিলাম যে আমাদের অভিজ্ঞতা। প্রথম অংশে আরেকটু যেটা জানতে চাইবো, যে এই যে কোনটা না সেটা তো আমরা সবাই বলছি, কিন্তু তারপরে কি হবে, পরিবর্তন করে যে রূপটা আমরা চাই, সেটার ব্যাপারে কি আসলে একটা মতৈক্যর দিকে আমরা যেতে পারছি? আমার কাছে মনে হয় কতগুলো জিনিস তো যাওয়া আছে। যেমন এইখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা মোটামুটি একভাবে এখানকার মানুষের আন্দোলন করে, সেটা নিয়ে যে বিতর্ক, যে এখানে বিচার বিভাগ থেকে না, কেউ সেটাই, আসবেন, সেই জায়গাটুকু ঠিক করা খুব বেশি কঠিন ব্যাপার না। বিচার বিভাগকে অপশনাল করলে হয়। আমরা যেটা প্রস্তাব দিয়েছি, আমাদের জায়গাটা আমরা বলতে পারি যে আমরা বলছি যে বিচার বিভাগকে না, আপনি সর্বজন গ্রাহ্য, আমলা হইতে পারে, সাংবাদিক হতে পারে, অন্য যে কোনো সিটিজেন হতে পারে। বিচার বিভাগ কখন, যদি কোনোভাবেই রাজনৈতিক দলগুলি ঐক্যমতে না আসতে পারে, তাহলে এটা হচ্ছে লাস্ট রিসোর্ট। ওনারা বাধ্য হয়ে আসবেন, ওনাদেরকে আসলে প্রথম থেকে বিচার বিভাগকে ইনভলভ করা হবে, এইভাবে ভাবার দরকার নেই। এইটা যদি আরেকটা যে কথা প্রচলিত থাকে যে পাগল ছাড়া আসলে বাংলাদেশে কেউ নিরপেক্ষ নয়, ওই যে সর্বজন গ্রহণযোগ্য, এটা তো একটা রিলেটিভ টার্ম। মানে নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যাদেরকে, মানে সবাই যাদের কাছে মনে করে যে কম ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিরপেক্ষ বলতে তো এক একটা সিচুয়েশনে মনে করা হয়। একটা দলীয় প্রশাসন কিংবা দলীয় সরকার, তার তুলনায় দল করে না এরকম যে কেউ নিরপেক্ষ। এর পাশাপাশি পুলিশের, ধরুন যে দলীয় রেজুর বৃত্তির পুলিশ বাহিনী হবে না বা জনপ্রশাসন হবে না, সেটা নিয়ে প্রচুর কথা, কিন্তু এর পরিবর্তনটা কিভাবে হবে, বা রাতারাতি কি আপনি প্রশাসনের বা পুলিশের এত লোককে বাদ দিয়ে নতুন করে কিছু করতে পারবেন কিনা, সেটাও তো একটা প্রশ্ন। প্রথমত আসলে সমস্ত লোকে বাদ দিয়ে দেওয়ার প্রশ্নটা আসে না, আসে হচ্ছে যে আমরা তো জানি, আপনি ধরেন আমাদের যে পুলিশ একেবারে ধরুন কনস্টেবল লেভেলের যারা হয়, তারা তো একদম দেখবেন যে গ্রামের একেবারে একটা প্রায় কম শিক্ষিত সাধারণ একটা ছেলে, যে ছেলে দেখবেন যে অন্য মানুষের সামনে সিগারেট খেতে পারে না, তাকে একটা ম্যানুয়ালের ভেতর দিয়ে, একটা ট্রেনিং ম্যানুয়ালের ভেতর দিয়ে 6 মাস পরে তার হাতে একটা বন্দুক আর একটা লাঠি দিয়ে দেওয়া হয়। সে তার বাপের বয়সী মানুষকে পিটানো ছাড়া অন্য কোনো কাজ আছে বলে মনে করেন। একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, একটা কালচার। ওটা পুলিশ তো একটা ট্রেনিং, একটা কালচার। আপনি এটাকে এইবার পুলিশকেই সবার আগে আসলে সংস্কার করার পরিস্থিতিটা তৈরি হয়েছিল। সেটা আমরা বলবো যে আমাদের অদক্ষতার জন্য এবং পরিকল্পিত এফোর্টের অভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারিনি।
এখনো পর্যন্ত এটা কাজে লাগানো এবং যাচ্ছে আপনি না। বলছিলেন যে এটাকে টেকসই কিভাবে করা যায়, কারণ সবার আগে প্রশ্ন আসে যে অনেক ভালো ভালো আইন অন্তর্বর্তী সরকার করে গেল, পরবর্তী সরকার এসে সব পাল্টে আগের মতো একটা ব্যবস্থা চলে হ্যাঁ, গেল, আমরা তো সেটা কিভাবে দেখলাম যে ঠেকানো? ধরেন 10 বছর ধরে 9 বছর ধরে সিপিবির স্লোগান ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইটা থেকে শুরু হয়ে ধরেন 9 বছর অন্তত আন্দোলন করছে মানুষ। একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধন করে আনা হয়েছে, আদালতে 4-3 ভোটে, আমি বলবো 4-3 ভোটে এটা বাতিল হয়ে গেছে। কারো কাছে এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আসলে লড়াই করছে, এটাকে বিবেচনায় না। তার মানে আপনি যদি আপনার কোনো পরিবর্তনকে আদালতের কাছে অ্যাবসলিউটলি দিয়ে দেন কিংবা পার্লামেন্টের কাছে অ্যাবসলিউটলি দিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এটাকে আপনি রক্ষা করতে পারবেন না। এটাতে যেটা আমাদের ছিল যে এই ধরনের পরিবর্তনগুলির জন্য আসলে জনমত নেওয়ার দরকার ছিল, রেফারেন্ডাম ছিল। এইটাকে যদি আপনার আনতে হয় তাহলে আসলে এক ধরনের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আমরা বলি যে আপনাকে রিফর্ম করতে হবে, যেটার পেছনে আসলে জনগণের ভোটের ব্যাপারটা যুক্ত থাকবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভেতর দিয়ে যদি আপনি এটা আনেন, তখন এটাকে আদালত কিংবা আসলে পার্লামেন্ট ফেলে দিতে পারবে না। তাকে আবারও আসলে ওই প্রভিশনটা আপনি যোগ করতে পারেন যে তাকে আবারও ওই রকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভেতর দিয়ে অথবা রেফারেন্ডামের ভেতর দিয়ে বাতিল করতে হবে। সেইটুকু করা গেলে টেকনিক্যালিটিসটা অ্যাভয়েড করা যাবে। পলিটিক্যাল চেঞ্জ তো হইতেই পারে, যে কোনো জিনিস আবার পরিবর্তন করা লাগতেই পারে। নিশ্চয়ই। জনাব রতন, আপনার কাছে আসতে চাই, এই যে পরিবর্তনের কথা বলা হয়, দিনের শেষে দেশ তো চালাবেন রাজনীতিবিদরা। আপনি প্রতিষ্ঠানগুলো সব পাল্টে ফেললেন, খুব ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হলো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, রাজনীতিবিদরা যদি সেই ফ্যাসিবাদী যে মনোভাব সেখান থেকে না বেরিয়ে আসেন, তাহলে আসলে পরিবর্তন কি আদৌ টেকসই হবে? ধন্যবাদ মঞ্জুর মতিন। যেটা হাসনাত কাইম ভাই বলছিলেন যে আমরা ভালো ভালো মত নিলাম, কিন্তু একটা দল ক্ষমতা আসলো, সে এসে সব পাল্টায় দিল। যেমন ধরেন আওয়ামী লীগ, সে 81-82 সাল থেকেই লড়াই করছে, করছে। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রশ্নটা সেটা তাদেরও ছিল। সেই আওয়ামী লীগের হাতেই কিন্তু এমনভাবে তত্ত্বাবধায়ক সরকারের মানে প্রাণ গেল যে যেটা মানুষ অ্যাকসেপ্টই করতে পারলো না। এবং ওইটা যাওয়ার পরে তারা যে ইলেকশনগুলি করলো, 3টে ইলেকশন করলো পরপর, 2014 সালের 5ই জানুয়ারি, 2018 সালের 30 ডিসেম্বর, 2024 সালের 7ই জানুয়ারি। একটা নির্বাচনে কিন্তু জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হয়নি। একটা নির্বাচনে কিন্তু জনগণ তাদের ম্যান্ডেট আওয়ামী লীগকে দেয় নাই। একবারে জনসমর্থনহীনভাবে তারা ক্ষমতা আঁকড়ে ধরেছিল। এবং এটাকে আমি এক ধরনের ক্ষমতা লুট, আমি বলি ভোট লুটেরা। তারা যেমন সম্পদ লুটেরাদেরকে স্কোপ করে দিয়েছে অ্যাসালমের মতো, এবং কি বলে আপনার অনেকে বলে বৈধভাবে নিয়ে গেছে। আমি বলি বৈধভাবে নিয়ে গেছে, যেভাবেই নিক, সামিট গ্রুপের তো বাংলাদেশ থেকে সব টাকা নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই। হ্যাঁ, একবার পাই পয়সা করে হলো তারা হলো বিদেশে নিয়ে গেছে, গিয়ে সিঙ্গাপুরের 41তম ধনী ব্যক্তি হয়েছে। তো এই যে প্রক্রিয়াটা, এই যে দলগুলি যখন ক্ষমতার বাইরে থাকে তখন একটা কথা বলে, যখন ক্ষমতায় যায় তখন আরেকটা চেহারা দেখায়। সে কারণে আমরা বলি যে ফেসিস্টের পতন হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, পালায়নের মধ্যে, কিন্তু ফেসিবাদের তো পতন হয়নি। আজকে তাহলে বলেন, যদি মানে আজকে আমরা একটা লড়াই করে আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের 1000 শহীদের উপরে রক্তের উপর দিয়ে এই ইউনূস সাহেব সরকার করলেন, তাহলে আপনি গত অক্টোবর-নভেম্বর মাসে মজুরি বৃদ্ধির দাবি করতে গিয়ে 4 জন শ্রমিক শহীদ হয়েছে গার্মেন্টসের। এই ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে বকেয়া মজুরি চাইতে গিয়ে 3 জন শ্রমিক নিহত হলেন। পরিবর্তনটা কি হলো? আপনি বেক্সিমকো রক্ষা করতে চাচ্ছেন, বেক্সিমকো সালমানের অপমান গ্রেপ্তার হয়ে গেছে, তাদের অন্য অংশীদাররা পালিয়ে গেছে, এখন বেক্সিমকো অ্যাবান্ডেন্ট হয়ে আছে, তাকে রক্ষা করার জন্য আপনি নানা রকমভাবে সহযোগিতা করতে চাচ্ছেন। কিন্তু আপনি এনটিসি, ন্যাশনাল টি কোম্পানির যেই 16টা কোম্পানি, যা শেখ কবির, শেখ হাসিনার চাচা, লুটপাট করে চলে গেল, 10 সপ্তাহ ধরে মজুরি পাচ্ছে না হলো শ্রমিকরা। এবং সেই শ্রমিকরা মানে তাদের দৈনিক মজুরি হচ্ছে 178 টাকা 50 পয়সা। তাহলে তারা কীভাবে জীবনযাপন করবেন? এই দিক তো তত্ত্বাবধায়ক 200 কোটি টাকা দিলেই কিন্তু এই মজুরি দেওয়া যায়। আমি নিজে গত সপ্তাহে এনটিসির 3টা বাগানে আমি ঘুরে আসছি, যেহেতু আমি চা শ্রমিকদের নিয়ে কাজ করি। ফলে সরকারের কিন্তু প্রায়োরিটি নাই। শেখ হাসিনার যে প্রায়োরিটি ছিল হলো একরকম, তারা ধনিক তোষণ, ধনিকদের পক্ষে। কিন্তু রাজনৈতিক দলগুলো ইউনূস সাহেব যে আমরা যে এত শখ করে, এত লড়াই করে, এত আন্দোলন করে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার আনলাম, তারাও কিন্তু আমাদের যেই
গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের যে আমাদের আকাশ ছোঁয়া স্বপ্ন, তার কাছে কিন্তু যেতে পারছে কিন্তু রাজনৈতিক দলগুলো কি স্পষ্ট করে আদৌ বলছে যে আসলে কোন জিনিসগুলো অগ্রাধিকার হওয়া উচিত? ধরুন সিপিবির তরফ থেকে হোক কিংবা বিএনপির তরফ থেকে হোক, যেখান থেকে হোক, বা আপনারা সবাই মিলে যদি বসেও বলতেন যে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো অগ্রাধিকার মনে করে এবং এই সংস্কারগুলো করে আপনারা নির্বাচন দিতে পারেন, সেটা কি আপনারা বলছেন? আমি একটু ডিফারেন্টলি বলবো, আমি জানি না আমার দুইজন অগ্রজ কি বলবেন, ডিফার করবেন কি আমার সাথে। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, পেশি শক্তি মুক্ত, কালো টাকা মুক্ত, ধর্মের ব্যবহার মুক্ত, প্রশাসনের ব্যবহার মুক্ত একটা নির্বাচন দেওয়া। কিন্তু যেই সংস্কারের কাজগুলি, যেমন আগে 6টা কমিটি হয়েছে, গতকালকে আরও 6টা কমিটি হলো, এই 12টা কমিটি যেই সংস্কারের প্রস্তাবগুলি দিয়ে যাবে, যেগুলি সংবিধান পরিবর্তন করা ছাড়া করা যায়, সেগুলি এই সরকারকে করতে হবে। কিন্তু যেগুলি সংবিধান পরিবর্তন করে করতে হবে, সেইগুলি কিন্তু আপনি ধরেন এই আমরা যদি বলি যে সংবিধান পরিবর্তন করে আপনি এই কাজটা করেন, তাহলে শুধু আমার কাজটা তো আর করবে না, এখানে আরও অনেক স্টেক হোল্ডার আছে, তখন তারা বলবে যে এই কাজটা করেন, তখন কি তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার তো সেটা পারবে না। ফলে আমাদের পার্টি এবং আমাদের বিবেচনা হচ্ছে যে আপনার নির্বাচিত সরকারকেই একমাত্র সংবিধান পরিবর্তন করার সুযোগ দেওয়া উচিত, সেটা যে ধরনের সরকার। যদি লালাভাই বলেন যে সাংবিধানিক বাইরে কি আমরা এরই মধ্যে চলে আসিনি? এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে যেটা সব দলের সমর্থনই হয়েছে, আমরা কি এরই মধ্যেই সাংবিধানিক কাঠামোর বাইরেই অবস্থান করছি না? আপনি সংবিধানের অধীনে ওত নিয়েছেন, আপনি সংবিধানের বাইরে, সংবিধানে তো কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের বিধানই নেই। না না, এইটা তো হচ্ছে একটা মানে আপনি একটা মানে আমার এক বন্ধু বলছিলেন যে সংবিধানের কোন ধারা অনুযায়ী হচ্ছে হলো ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। তো আমার এক বন্ধু, সে কোনো কথাবার্তা বলে না, সবচেয়ে চুপচাপ বসে থাকে, সে বলছিল তুমি বলো সংবিধানের কোন ধারায় শেখ হাসিনা পালায় গেল? তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই তো একটা যে গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপের মধ্যে তো এই সরকারকে আসতে হয়েছে। সেই কারণে বাধ্যবাধকতা থাকছে। আর আসলে আগামী পার্লামেন্টে অথবা সংবিধান সভা যেটাই বলেন, আমি কিন্তু এটার মধ্যে কোনো মানে আকাশ পাতাল তফাৎ দেখি না। সংবিধান সভা করেও যদি আপনি সংবিধান পরিবর্তন করেন বা নতুন সংবিধান করেও যদি সংবিধান পরিবর্তন করেন, আমি আকাশ পাতাল তফাৎ দেখি। দে উইল রেটিফাই, যে মানে ইউনূস সরকারকে রেটিফাই করবে। তাহলে তো সাংবিধানিক পরিবর্তন আসলেও সেটাও রেটিফাই করার সুযোগ থাকছে। আমি যেটা বলতেছি, সংবিধান যদি এখন ইউনূস সাহেবের কাছে দেন, তাকে পরিবর্তন করতে দেন, যে মৌল চিন্তা, যে দর্শন, মৌল দর্শন থেকে সংবিধান রচিত হয়, সংবিধানের একটা দর্শন আছে, দর্শনটা আমার দর্শন। আমি যেহেতু এখন কেউ ক্ষমতাসীন না, বিভিন্ন দল আমরা স্টেক হোল্ডার আছি, আমি বলবো আমার দর্শন আপনি নেন, সে বলবে তার দর্শন আপনি নেন, ও বলবে তার দর্শন নেন, যে একটা কেওয়াস তৈরি হবে, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকার যদি আসে সেই কাওয়াসটা হবে না, তার দর্শন অনুযায়ী করবে, কারণ জনগণ তাকে ম্যান্ডেট দিছে। জি, ধন্যবাদ। জনাব ফয়জুল হাকিম, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে, তার সাথে জনপ্রত্যাশার সম্পর্ক কতটুকু? এই যে সাংবিধানিক পরিবর্তন বলুন, নির্বাচন বলুন, কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভের জায়গা তো কোথায় ছিল? দ্রব্যমূল্য। এবং শ্রমিকরা জীবন দিয়েছেন, 100 বেশি শ্রমিক জীবন দিয়েছেন, এবং যারা জীবন দিয়েছেন তাদের একটা বড় অংশ সমাজের প্রান্তিক অংশের মানুষ। তাদের আকাঙ্ক্ষা বা তাদের ভাবনার প্রতিফলন কি রাজনৈতিক দলগুলো করতে পারছে? ধন্যবাদ। আপনার যেটা হচ্ছে যে প্রশ্ন, আপনি রাজনৈতিক দলগুলো দ্রব্যমূল্য নিয়ে জনগণের যে ক্ষোভ, সেটাকে প্রতিনিধিত্ব করতে পারছে কিনা? সব মিলিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে জনগণের প্রথম এবং প্রধান যে ক্ষোভ, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই যে গণহত্যাটা তারা করে গেছে, তার একটা বিচার তারা দেখতে চায়। সে যে পালিয়ে গেছে, সে যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সে কিভাবে চক্রান্ত করে, সরকার কি করছে, এটা কিন্তু একটা প্রশ্ন। কিভাবে এতগুলো লোক পালিয়ে গেল? সরকার কি করতে পারত? সরকার যেটা করতে পারতেন, যে কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। ধরেন সেনাপ্রধান বলেছিলেন যে তাদের জিম্মায় 600-র মতো লোক আছে। তারা কারা? তাদের কোনো নামের তালিকা আমরা জানি? সুতরাং এই যে আজকে যে পরিস্থিতি হয়েছে, ধরুন আজকে আদালতেই সম্ভবত প্রাক্তন একজন আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম, তিনি বলছেন সুদিন আমাদেরও আসবে। এই অদ্যত্বের তো আমাদের বিচার করতে হবে, এই অদ্যত্ব চলতে পারে না। একটু আশাবাদী তিনি হতে পারেন না? এরকম গণহত্যার পরে এটা চলে না, বোঝা যায় এরা হচ্ছে উন্মাদ, মানে গণহত্যা করে তারা সেটাকেই মনে করে না।
আওয়ামী লীগের তরফ থেকে তো তারা বারবার শুনেন, বলছেন এটার এটা একটা বড় গণহত্যা, কারণ এটা হচ্ছে, ষড়যন্ত্র। বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে আসলে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে। 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যে মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে নতুন রাষ্ট্র হয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সেই নতুন রাষ্ট্রের জন্য একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। কেন ইয়াহিয়া খানের সেই 1970-এর সেই পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কেন সংবিধান এটাকে গণপরিষদ করা হলো, এই প্রশ্নটা আমি করতেই পারি এখন। তো ফলে এইরকম প্রশ্ন যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব যে 72 সন থেকে যে শ্রেণীটা ক্ষমতায় এলো আজকে, আমাদের এইটা বুঝতে হবে। আমরা যে আজকে অনেকে সংস্কারের কথা বলছেন, আমি বলবো সংস্কার কেন? এটা তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধানের বাইরে হয়েছে। সুতরাং সংবিধানের বাইরে যখন হয়েছে, এটা নতুন সংবিধান প্রণয়নের বিষয় এখানে এসছে। গত 53 বছরে আমরা এই বিদ্যমান সংবিধানটা দেখেছি, যাকে এখন সংস্কার করার কথা চলছে। এই সংবিধান তো আমরা দেখেছি, এই সংবিধান ছাত্রদের তরফ থেকে অবশ্য পুনর্লিখনের কথাই বারবার বলা হয়। হ্যাঁ, এই সংবিধানে আমরা দেখেছি যে একজন রাষ্ট্রপতিকে এই সংবিধানের মধ্যেই কিন্তু 4র্থ সংশোধনীর পরে তিনি পরিবার সহ নিহিত হয়েছেন। এই সংবিধানের আলোকে দেশে সামরিক শাসন এসছে। এই সংবিধানের অধীনে তো আমরা দেখেছি কি কি হয়েছে এখানে। এই পর্যন্ত যদি আমরা দেখি কত রকম সংশোধনী হয়েছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু জনাব কাফি যেটা বলছিলেন যে নতুন করে লিখতে গেলে আসলে কার দর্শন কার রাজনীতি এখানে এটা ঠাঁই পরিষ্কার পাবে, আলোচনা। আমাদের সেটা জনপদের একটা সমস্যা আমাদের তৈরি করবে। জনপদের যে ইতিহাস, আমাদের জনপদের ইতিহাস মিথ্যার উপর দাঁড়ায়নি তো। আমাদের জনপদের ইতিহাসে কৃষক বিদ্রোহের ইতিহাস, আপনি 72-এর সংবিধানে যান, ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসের কোনো প্রতিফলন এই সংবিধানে নাই। আমাদের জনপদের মানুষ কি সংগ্রাম করেছিল শুধু পাকিস্তান আমলে? আমার প্রশ্ন এটা আমি এখন চিন্তা করি যে আমাদের কনস্টিটিউশন হতে হবে সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা সেখানে থাকতে হবে। আজকে দেখেন বাংলাদেশের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে 15 বছর ধরে এই ভারত, সাম্রাজ্যবাদী ভারত, তারা এটাকে মদত দিয়ে আসছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে তারা গণতান্ত্রিক ব্যবস্থা যে হোক এটা তারা মনে করে না। আমি তো খবরের কাগজে রিপোর্টগুলো দেখছি তাদের। তো ফলে এইখানে যে প্রশ্নটা এসছে, আপনার ধরেন সংস্কারের যে কথাটা বলছেন, কিংবা যে জনগণের দ্রব্যমূল্যের যে বিষয়টা আপনি বলছেন, আমরা কিন্তু সরকারকে বলেছি, প্রধান উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ যখন করেছেন, আমরা আমাদের বক্তব্যে বলেছি, প্রচারপত্রে বলেছি যে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, পরিষ্কার কথা এখানে। এবং এখানে রেশনিং দিতে হবে, রেশনিং দিয়ে বাজারকে আপনার কন্ট্রোল করতে হবে। কেন শেখ হাসিনার ফ্যাসিজম উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু অলিগার্কি এরা তো যায়নি, আপনার লুণ্ঠনজীবীরা যায়নি। জি, একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চেয়ে মুক্তবাগ। ফিরে আসবো জানাব হাসনাত কাইয়ুম আপনার কাছে। এই গণ অভ্যুত্থান যখন হলো তখন সবার স্পষ্ট একটা দাবি ছিল শেখ হাসিনার বিদায়, এবং স্বৈরাচারের পতনের পর আসলে যার যার রাজনীতি, বিএনপির একরকমের রাজনীতি, ছাত্রদের নিজস্ব চিন্তাভাবনা একরকম, ইসলামী দলগুলোর চিন্তাভাবনা একরকম, বাম দলগুলোর চিন্তাভাবনা একরকম। এই সব কিছু চিন্তা যখন সামনে এসেছে, নানান ধরনের মত পার্থক্যগুলো সামনে আসছে একে একে। যেমন আজকের কথায় যদি ধরি, আওয়ামী লীগ আসলে সামনে নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, একেবারে স্পষ্ট বিরোধী অবস্থানে চলে গেছে বিএনপি এবং ছাত্ররা। তাহলে এই যে একেবারে ভিন্ন আদর্শ, সেখান থেকে এই মৌলিক বিষয় যেমন আওয়ামী লীগ আসবে কি আসবে না, এগুলোর আসলে সুরাহা কিভাবে হবে? এটা কি আদালতের মাধ্যমেই হবে, নাকি আসলে রাজনৈতিক সংলাপে এটা করা সম্ভব? আমার মনে হয় যে কিছু বিষয়কে আদালতের যেটা আদালত মাধ্যমে, এমনিতেই আমাদের এখানে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে আসতে না দেওয়া, এরকম বিষয়গুলি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে না প্রবেশ করা ভালো দীর্ঘমেয়াদে। কিন্তু আদালতের যদি বিচারের ব্যাপারটা এরকম হয় যে তাদের যদি আদালতের মাধ্যমে এইরকম প্রমাণিত হয় যে আসলে তাদের অপরাধটা এরকম, কিংবা দল হিসাবে দলের অপরাধ এরকম যে এই দলটা আসলে রাজনীতি করার যোগ্য নয়, সেইটা তখন সমস্ত রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। তো কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে আদালতের উপরে নির্ভর করা ভালো। এই আওয়ামী লীগের এই ব্যাপারটা আমি নিজে এটা মনে করি ওই রকম। কিন্তু বিএনপির রাজনীতিকে আপনি বুঝতে পারেন যে বিএনপি কেন আওয়ামী লীগের অংশগ্রহণ না, সাধারণভাবে তো ধরেন এটার হিডেন অর্থ আমি খুঁজতে যাব না। সাধারণভাবে আমি বলতে চাইবো, বুঝতে চাইবো এটাই যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আসলে নিষিদ্ধ না করা, অংশগ্রহণ করতে না দেওয়া, এরকম বিষয়গুলি মানে আদালতের মাধ্যমে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত না চাওয়াটাই হচ্ছে আসলে গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। এবং এই ক্ষেত্রে যদি কেউ চায়, তার জন্য আসলে তাকে
দায়ী করার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি এটা মনে করি যে যাদের এরকম যাদের ব্যাপারে খুব সুনির্দিষ্ট অপরাধের অভিযোগই আছে এবং সেটা প্রমাণ হওয়ার মতো বাস্তব কারণ আছে, আগের মতো নয়, প্রমাণগুলি এখন অনেক বেশি ভিজিবল, সেই ক্ষেত্রে আসলে আমার চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করার চাইতে আসলে আইনানুগ পদ্ধতির উপরে নির্ভর করা উচিত। এর পাশাপাশি এই যে নানান বিষয়ে মতপার্থক্য, সংবিধান থেকে শুরু করে নির্বাচন কবে হবে, কতটুকু সংস্কার প্রয়োজন, নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, এগুলো নিয়েও তো রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র জনতার একটা তফাৎ তৈরি হচ্ছে, মতভেদ তৈরি হচ্ছে, সেগুলোর আসলে সমাধানের এইটা আমার কাছে যেটা মনে হয়, আমরা একদম প্রথম দিকে সরকারকে বলছিলাম যে কাফি যেটা বললো, কাফির সাথে আমাদের যেটা ভিন্ন মত আছে, কাফি যেরকম মনে করে যে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা, আর আমরা যেটা মনে করি যে এই সরকারের উপরে দুইটা প্রধান, তো এই সরকারের প্রধান দায়িত্ব সংস্কার করা। কারণ এই সরকার এসছে হইল, আন্দোলনের দুইটা দাবি ছিল, আমি আপনার সাথে একটু ভিন্নমত করতে, আন্দোলনের দুইটা দাবি ছিল। এক হচ্ছে এই রেজিমেট চেঞ্জ করা, হাসিনাকে আসলে এখান থেকে অপসারণ করা, উচ্ছেদ করা, এবং হাসিনা তৈরি হয় যে পদ্ধতির ভেতর দিয়ে, যে ক্ষমতা কাঠামোর ভেতর দিয়ে, সে ফ্যাসিজমের অবসান, হাসিনাকে সরানোর পরে সরকারকে আনা হয়েছে। সরকার হাসিনাকে তারা সরায় না, তাহলে তার একটাই কাজ থাকছে, সেই কাজটা হচ্ছে আসলে ফ্যাসিজমকে সরানো। আর বাকি যেটা, এটা হচ্ছে রুটিন কাজ, যে দ্রব্যমূল্য কী হবে, আপনার ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে, নিরাপত্তা কী হবে, এটা তো ডেইলি রুটিনের মধ্যে পড়ে। এইটা একটা যে কোনো সরকারের কাছ থেকে চাওয়া, কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রধানত চাওয়া হচ্ছে যে ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য তার যে আসলে পরিস্থিতি তৈরি করবে, সেই ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে সে। কিন্তু সেই জায়গাটা আমি একটু শেষ করি, 1 মিনিট আমাকে যদি অ্যালাউ করেন। সেইখানে আমার কাছে মনে হয় যে আমাদের ও একটা কথা বলছিল কাফি, যে আমাদের কনস্টিটিউশন অন্তত দুইটা পার্ট আছে, একটা ইডিওলজিক্যাল পার্ট আছে, একটা ফাংশনাল পার্ট আছে। আমরা যেটা মনে করি যে ফাংশনাল পার্টের ব্যাপারে এই 53 বছরের যে এক্সপিরিয়েন্স, সেগুলি থেকে প্রায় সবাই কতগুলি বিষয়ে একমত হবে, যেটা আমি এর আগের চ্যাপ্টার আপনাকে বললাম। তাইলে সেইগুলি পরিবর্তন করার জন্যে আপনার ধরেন ঐকমত্যের সংকট হওয়ার কথা না। ছাত্রদের যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা খুবই পজিটিভ, যে সোসাইটিকে এইখান থেকে তো সামনে নিয়ে যেতে হবে, একটা নতুন জিনিসের সূচনা করতে হবে, এবং এই নতুন বাংলাদেশ তারা করতে চায়। এবং এটা খুব স্বাভাবিক, আমাদের জেনারেশনের পরের ধরেন এত পরের যারা, তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা না থাকলে তো সে আমার মতো বুড়া হবে। তার কাছ থেকে তো আসলে জাতির আশা করার কিছু নেই, তার জাতি আশা করে তার কাছ থেকে এই জন্য যে সে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। তাইলে আমাদের চেষ্টা করার ব্যাপার হচ্ছে এরকম হওয়া উচিত যে আমাদের কমন মিনিমাম যেটা আছে, এটাকে আসলে কতদূর পর্যন্ত তাদের আকাঙ্ক্ষার সাথে কতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে আমরা রাজি হইতে পারি, সেই চেষ্টাটাকে আসলে জারি করা এবং বড় করা। এটা ইডিওলজিক্যাল ডিফারেন্সের জায়গায় যদি আমরা বাদও দিই, যেটা আমরা পারছি না, তাইলেও ফাংশনাল জায়গায় হাউ মাচ ডেমোক্রেসি ক্যান উই ইনস্টিটিউট, মানে স্টার্টেড ফ্রম নাও অ্যান্ড ফরওয়ার্ড, এইটা যদি আমরা আসলে ঠিক করতে পারি যে আমরা এত দূর এখন করব, ভবিষ্যতে এই দিকে যাব, সেইটা হলো ছাত্রদের সাথে আমাদের আকাঙ্ক্ষার একটা ধরনের ঐকমত্যটা তৈরি হইতে পারে। এবং এইটা তৈরি করা হচ্ছে এখানকার সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব বলে আমি মনে করি, কারণ আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়াইছে তো এটা। নিশ্চয়ই। তো এই আমাদের সন্তানদের রক্তের আকাঙ্ক্ষার সাথে আমরা আসলে বেইমানি করতে পারা উচিত না, আর কি, এটা চিন্তা করা উচিত। এখানে আজকে যেমন ডক্টর ইউনূসের কথা সূত্র ধরে যদি বলি যে বিএনপির আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলছেন যে তাদের যে অবস্থান তারা জানিয়েছে, এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়েছে, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। এই যে তাদের একটা অবস্থান এবং নানান বিষয়ে বিএনপি যে অবস্থানগুলো নিচ্ছে, বিশেষ করে দ্রুত নির্বাচন, একেবারে খুব জরুরি সংস্কার করে নির্বাচনে যাওয়া, সেক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কারের যে মূল যে চাওয়াটা এই অভ্যুত্থানের মধ্য থেকে উঠে এসেছে, যেটার কথা আপনি বলছিলেন, সেটার থেকে কি বিএনপি আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে? সম্ভবত তাদের মধ্যে কোনো না কোনো একটা আসলে ভয়ের জিনিস কাজ করে। ওনারা যখন বলে যে আসলে 111-এর মতো আমরা -1 ফর্মুলার দিকে যাচ্ছে কিনা, এইগুলি আমার কাছে মনে হয় যে সরকারের দিক থেকে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলের দিক থেকে আসলে তাদের সাথে কথা বলা দরকার। আপনি যেটা আগে বলতেছিলেন যে আসলে তাদের এই সমস্ত ভয়ের উৎস কী, তারা কেন মনে করছে। কারণ এইটা ঠিক যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তাদের একটা মতামতের গুরুত্ব আছে বাংলাদেশে, কারণ কনস্টিটিউশনাল চেঞ্জ তো এরকম ব্যাপার না, আমি ধরেন আপনার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ভিতর দিয়ে আপনাকে পরাজিত করে আমি ক্ষমতায় আসতে পারি, কিন্তু সংবিধান তো এরকম না। সংবিধান তো আপনি আমি মিলে আসলে ঠিক করতে হবে
যে রুলস অফ গেম কী হবে, সেটা তো আপনাকে পরাজিত করব, কিন্তু কোন পথে পরাজিত করব, আপনি আমাকে কোন পথে পরাজিত করবেন, সে বিষয়ে তো ঐক্যমত থাকতে হবে। অতএব সেই ক্ষেত্রে বিএনপির একটা মতামতের গুরুত্ব নিশ্চয়ই আমাদের দিতে হবে। কিন্তু সেই জন্যে বিএনপির মধ্যে যে সমস্ত আশঙ্কা তৈরি হয়েছে, সে আশঙ্কার উৎস কী এবং এটা নির্মূল করার জন্য আমাদের কি করা দরকার, সে উদ্যোগও আসলে সরকারকে এবং অপর রাজনৈতিক দলকে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমার অনেকগুলিকে মনে হয় অমূলক। জি, জনাব ফয়জুল হাকিম, আপনার কাছে আসি পর্যায়ে। এই যে রাজনৈতিক অবস্থান, বিশেষ করে একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, গণতন্ত্রের যে দীর্ঘ অভ্যাসগুলো সেটা একদিকে, কিন্তু এর পাশাপাশি জুলাই গণহত্যার যে দগদগে ক্ষত এবং সেটার জন্য আওয়ামী লীগ যে এখন পর্যন্ত দায় স্বীকার পর্যন্ত করলো না, সেই জিনিসগুলো তো সামনে আছে। তাহলে এই প্রশ্নের সুরাহা আসলে কিভাবে হবে? সাধারণভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার যে আকাঙ্ক্ষা, বিশেষ করে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন এবং জুলাই আগস্টের যে গণহত্যা, এইটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে এখানে আওয়ামী লীগের যে অবস্থা, এটা একটা চরম ঘৃণিত দল হিসেবে কিন্তু বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিকভাবে ফিরে আসা জনগণের মধ্যে তাদেরকে যদি নির্বাচন করার সুযোগও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেয়, আমার যেটা ধারণা বা জনগণের যে মনোভাব, তাতে তার প্রত্যাখ্যান হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো আমার আগে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম যে বিষয়টি আলোচনা করলেন, আদালতের আন্তর্জাতিক মানবাধিকার আদালতে যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন বা একটা মানবতা বিরোধী সংগঠন হিসেবে তার ভূমিকা যদি সেখানে আসে বা কেউ যায়, সেটা তো অন্য বিষয়। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু রাজনৈতিকভাবেই জনগণ মোকাবেলা করবে, আমরাও মোকাবেলা করতে চাই। আওয়ামী লীগ শুধু না, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের, সেটা ধর্মীয় ফ্যাসিবাদ হোক আর এই উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে এখানে যে একটা মুক্তিযুদ্ধের চেতনার নামে যে চরম ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে, জনগণ তাকে তো প্রত্যাখ্যান করেছে, প্রতিরোধ করেছে এখানে। তাহলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা এখানে তৈরি হয়েছে আপনার ধরে, সেই আকাঙ্ক্ষা সংগঠিত করে তাকে বেগবান করা, তাকে জোরদার করা, বিকশিত করা, সেজন্য আমরা মনে করছি এখানে যে সংস্কারের কথাটা বারবার আসছে, ফিরে ফিরেই আসছে এখানে অর্থনীতি ক্ষেত্রে যে বৈষম্যটা আছে আপনার 72 সন থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে পুঁজি গঠন হয়েছে, আপনার যে লুণ্ঠনের অর্থনীতি, যেটা আজকে দেখলাম সম্ভবত দেবপ্রিয় ভট্টাচার্যের একটা রিপোর্ট, সেখানে এই যে অর্থনীতি ক্ষেত্রে যে লুণ্ঠনের একে পরিবর্তন করার জন্যে কি পদক্ষেপ আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি এই অলিগার্কদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, লুটেরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, রাষ্ট্রায়ত্ত করেছে? আর প্রশ্ন হচ্ছে যে মূল রাজনীতির জায়গাটা কিন্তু অর্থনীতির জায়গায়, ফ্যাসিবাদের অর্থনৈতিক ভিত্তি আছে এখানে, সেই অর্থনৈতিক ভিত্তি তো ধ্বংস করতে হবে এখানে। সেটা না করে তো এখানে গণতান্ত্রিক শাসন কিভাবে আসবে? আপনি নির্বাচনের কথাই দেখেন, বাংলাদেশে নির্বাচন আমরা 90-এর অভ্যুত্থানের পর, আমার কথা মনে আছে, 90-এর অভ্যুত্থানের পরে সুপ্রিম কোর্টের একটা আলোচনায় গিয়েছিলাম, অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী সাহেব সভাপতিত্ব করেছিলেন। সেখানে কামাল হোসেন সাহেব বলেছিলেন যে 9 বছর সামরিক শাসন বিরোধী আন্দোলনে যাদের দেখি নাই, তারা এখন আওয়ামী লীগ অফিস আর বিএনপি অফিসের সামনে পাজেরো গাড়ি নিয়ে আসছে এবং তারাই টিকিট পাবে। ফলে বাংলাদেশে গণতন্ত্র কীভাবে হয় এটা তো আমাদের একটা দেখা আছে এখানে। অর্থাৎ শাসক শ্রেণী কিন্তু এই ব্যবস্থার কোনো পরিবর্তন আসলে চায় না, তারা জনগণকে সবচেয়ে কম ক্ষমতা দিতে চায়। সুতরাং জনগণ তার ক্ষমতা, জনগণ তো সার্বভৌম, অভ্যুত্থানও সে করেছে, সুতরাং সেইভাবে এখানে সাজানো দরকার। এখানে নানা রকম কমিশন করা হয়েছে আপনার, আমি দেখছি এটা। আমি যদি প্রশ্ন করি আজকে আমলাদের পিছনে, মন্ত্রীদের পেছনে, এমপিদের পেছনে কেন আমাদের ট্যাক্সের এত টাকা ব্যয় করা হবে? মানে 1 কোটি টাকা, 80 লক্ষ টাকার গাড়ি তারা ব্যবহার করেন, 3.5 কোটি, তাই না? 3.5 কোটি টাকা আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীর পেছনে কত খরচ হয়। আমরা শ্বেতপত্র চাই যে এই 15 বছরে এই সরকার, যে 3টা সরকার হাসিনার, তারা কত টাকা খরচ করেছে এই মন্ত্রী এমপি এদের পেছনে, এর হিসাব বের করুক। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, ধরুন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো ছাত্র জনতা তাদের আকাঙ্ক্ষার কথা জানিয়েছে যে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, কিন্তু যে পুরনো বন্দোবস্ত এই আমলাতন্ত্র বলুন, সামরিক বেসামরিক মিলিয়ে এবং এই রাজনীতিবিদদের টিকিয়ে রাখে, দিনের শেষে তারা তো এই পরিবর্তন চান না। এবং বিএনপি এখানে যে বড় 31 দফার কথা বলছে তাদের সংস্কার, সেখানে কি আপনি এই যে মৌলিক পরিবর্তনগুলোর কথা বললেন তার কোনো আভাস দেখেন? এখানে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কর্মসূচি তো তারা গিয়েছিলেন আগে যে যান নাই তা তো না,
90 দশকের আন্দোলনে ত্রিদলীয় ঐক্য জোট একটা হয়েছিল, তিন জোটের রূপরেখা। তিন জোটের একটা রূপরেখা, যেটার মধ্যে বিএনপিও স্বাক্ষর করেছিল। বিএনপি ক্ষমতায় গিয়ে কিন্তু সেটা কার্যকর করেনি, আওয়ামী লীগ সেটা নিয়ে আন্দোলন করেনি, যেটা কার্যকর করলো না কেন। বামপন্থীরা যারা ছিলেন তারাও কোনো আন্দোলন করেনি। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে বিএনপি করেনি ভালো, কিন্তু এই ত্রিদলীয় এটা তো একটা চুক্তি, তাই না, আপনারা কেন করেন নাই? সুতরাং এটা দেখতে হবে যে এই রাজনৈতিক যে সংস্কৃতিটা এখানে আছে রুলিং ক্লাসের, আপনাদের তারা, আমরা মাঠে ময়দানে অনেক বক্তব্য দেওয়া হয়, অনেক অঙ্গীকারের কথা হয়, গ্রামে গিয়ে অনেক ভাষণ দেওয়া হয়, কিন্তু গ্রাম থেকে ফিরে যখন তারা শহরে আসেন তারা জনগণকে ভুলে যান। ফলে এই যে সংস্কৃতিটা হয়েছে, সেই জন্য জনগণের হাতে ক্ষমতা আনতে হলে আমরা যেটা বলেছি এখানে, যে এইখানে জনগণকে এখনকার কাজ আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন, যেখানে একটা শব্দ ব্যবহার হয় স্টেক হোল্ডার, আমরা মনে যে জনগণই হচ্ছে স্টেক হোল্ডার, অন্য কোনো স্টেক হোল্ডার নেই। এখানে আপনারা বহুজনকে মনে করছেন এখানে যে আসল এই বাংলাদেশের স্টেক হোল্ডার এদেশের জনগণ। সবাই তো বলে তারা জনগণের কথাই বলছেন, কোথায় আপনার এই যে উনি একটু আগেই বলছেন যে চা শ্রমিকদের কি অবস্থা, গার্মেন্টস শ্রমিকদের কি অবস্থা, আপনি বলেন আমাদের হাসপাতালগুলোর কি অবস্থা, সাধারণ মানুষের শিক্ষার কি অবস্থা, তাই না? বিচার বিভাগে আপনি আছেন, সেখানে কিভাবে বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, তাই না? তো ফলে সমগ্র ব্যবস্থাটাই হবে একটা, দেখা যাবে এখানে লুণ্ঠনের সংস্কৃতি এখানে রয়েছে। তাহলে সেইটাকে পরাজিত করার জন্য যে রাজনৈতিক প্রশ্নগুলো রয়েছে আপনার ধরেন, তার মীমাংসা তো এইভাবে সংস্কার দিয়ে হবে বলে আমরা মনে করি না। একটা হবে, এখন তো উপায় নেই, আপনার যে পরিস্থিতি চলছে তার মধ্যে দিয়ে আপনি যতটুকু এগিয়ে যেতে পারেন, সেটার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, প্রতিরোধ থাকতে হবে। নিশ্চয়ই। জনাব কাফি, আপনার কাছে ফিরে আসি। এই যে জনগণের সক্রিয় প্রতিরোধ, সেটা যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায় মানুষের, জুলাইয়ের মতন অবস্থায়, তখন সেটা দেখা যায়। কিন্তু এর আগেও দীর্ঘ সময় মানুষ তো শেখ হাসিনার মতন একজন স্বৈরাচারকে সহ্য করেছেন। এখন বিএনপির তরফ থেকে যে ধরনের রাজনীতির কথা সামনে আনা হচ্ছে, যেখানে একভাবে না একভাবে হয়তো আওয়ামী লীগের খানিকটা পুনর্বাসনও দেখা যেতে পারে, আজকে তাদের যে অবস্থান আমরা জানছি, সেক্ষেত্রে রাজনীতির কি পুনর্বিন্যাস সামনে আপনি দেখেন, নাকি ওই যে বিএনপি আওয়ামী লীগ কেন্দ্রিক বাংলাদেশের যে একটা দ্বিদলীয় গণতন্ত্রের একটা রূপ আমরা এত বছর দেখে এসেছি, সেটাই আসলে আবারও ফিরে আসছে? প্রথম কথা হচ্ছে যে দ্বিদলীয় ধারার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমাদের বাম গণতান্ত্রিক জোট দ্বিদলীয় ধারার বাইরে এখন কিন্তু দ্বিদলীয় ধারার একটা ধারা কিন্তু যাই হোক কিছুদিনের জন্য স্থিমিত, চিরতরে কিছু কিনা আমি জানি না, কিন্তু দীর্ঘদিন ধরে তারা আর উঠতে পারবে না। কারণ তারা মানুষের উপর যে অবিচার, অনাচার, অত্যাচার করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, মানুষ আর তাদেরকে উঠতে দিবেন। আপনি বলছেন যে তাদেরকে সহ্য করেছে, ডেফিনেটলি মানে প্রতিদিন তো আর গণঅভ্যুত্থান হয় না। আপনি আইয়ুব খানকে সরাতে 10 বছর লাগছে, এরশাদকে সরাতে 9 বছর লাগছে। এরশাদকে আর সাথে ছিলাম, আমরা এরশাদকে ফেলে দিয়েছিলাম বলে, কিন্তু সেখান থেকে এরশাদ আবার হলো পুনর্জীবিত হয়ে আপনার 90 সাল পর্যন্ত ছিল। আবার এই সরকারকে 15 বছর 7 মাস পরে আমরা ফেলতে পেরেছি। অ্যাটলিস্ট যদি ধরেন 8 সাল থেকে 14 সাল পর্যন্ত যদি আমরা ধরি যে এই সময়টা বাদ দিই, কিন্তু 14-এর 5ই জানুয়ারির পরের নির্বাচনের পরের দিন থেকে তো মনে করেন যে আপনার 5ই আগস্ট পর্যন্ত টানা লড়াই হয়েছে এবং কোনো রাজনৈতিক দলই মানে আওয়ামী লীগের দালাল রাজনৈতিক দল ছাড়া আর কেউই তো তাকে চায়নি। সবাই তো তার বিরুদ্ধে লড়াই করেছে, পদে পদে তাকে সে যে মানুষ যে চাচ্ছে না, সেটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দিনের ভোট আপনাকে রাতেই শেষ করে ফেলতে হয়। সেটার প্রমাণ কি? যে আপনার 2024 সালের 7ই জানুয়ারিতে আমি এবং ডামির নির্বাচন করতে হয়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু জনগণ দাঁত কামড়িয়ে পড়েছিল। সময় যখন আসছে তখন কিন্তু একবারে কি বলে সমূলে উৎপাটিত করে দিছে। ফলে তাদের পক্ষে ফিরে আসাটা কঠিন। কিন্তু আমি একটা জিনিস বলি, মানে ফখরুল সাহেব কেন বলেছেন সেটা ওনার রাজনৈতিক বুঝ থেকে বলেছেন, কিন্তু আমি যেটা বলি, আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সরকারটা গড়ে উঠলো, সেই সরকারকে এতটুকু মানে কেন হবে? আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা কিন্তু একটা বিশেষ কারণে গঠিত হয়েছিল, বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়েছিল। সেটা হচ্ছে যে 71 সালে যারা যুদ্ধাপরাধী দিচ্ছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, তাদের বিচারের জন্য। এখন ওই ট্রাইব্যুনাল যখন আপনি আবার বিচার করতে যাচ্ছেন আওয়ামী লীগের, তখন কিন্তু মানুষ একটা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছে।
আমরা কমিউনিস্ট পার্টি আমরা জাস্ট একটু বলি, আমরা কমিউনিস্ট পার্টি থেকে বলছি যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, যদি অপরাধ ট্রাইব্যুনাল থাকতো, কিন্তু মানে একজন তাজুল ইসলামকে যখন হলো চিফ প্রসিকিউটর করা হয়, এবং যে হচ্ছে গণজাগরণ মঞ্চের তো আমরা কর্মী ছিলাম, আমরা এটা সংগঠকও ছিলাম বলা চলে। আমরা যখন দেখি যে তাজুল ইসলাম হচ্ছে ব্যারিস্টার রাজ্জাকের সহকারী হিসাবে প্রতিটা যুদ্ধাপরাধীদের পক্ষে হলো অবস্থান গ্রহণ করছে, তাকে যখন হলো চিফ প্রসিকিউটর করা হয়, তিনি কিন্তু বড় উকিল ছিলেন না, রাজ্জাক সাহেব ছিলেন হলো মূল উকিল, আর উনি ছিলেন হচ্ছে হলো তার সহকারী। সেই তাজুলকে যখন আপনি চিফ প্রসিকিউটর করা হয়, এবং চিহ্নিত জামাতের সাবেক কর্মী এবং এখন এবি পার্টির হচ্ছে হলো যুগ্ম সাধারণ সম্পাদক, তখন কিন্তু মানুষের মনে এটা প্রশ্ন জাগে যে এইখানেই সরকার কোনো কিন্তু রাখছে কিনা, সরকারি কি সরকারি শুরুতে যে কথাটা আপনি বলছিলেন যে এই আইনের অধীনে তো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার মতন বিচারের সুযোগ রয়েছে, সে কারণে এখানে বিচারের একটা যুক্তি রয়েছে, যেহেতু এই আইনটা এরই মধ্যে রয়েছে, সেটা বোধহয় সরকার তো এই যুক্তিতেই করেছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা তো একটা বিশেষ ঘটনার বিচার করা হয়েছিল। আপনি যদি আরেকটা ট্রাইব্যুনাল করতেন, বিশেষ ট্রাইব্যুনাল, আইনে তো আর বিশেষভাবে মুক্তিযুদ্ধের কথাই শুধু বলা নেই, এটা তো আন্তর্জাতিক যে কোনো অপরাধের না। বিচার। কিন্তু এই ঘটনাটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা সম্পর্কে, এটা হলো আইনজীবী হাসান কাইম ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে মানুষের পারসেপশন। আপনি তো পারসেপশনের বাইরে যেতে পারবেন না, মানুষ তো মনে করতেছে যে, যেমন ধরেন আমি খুব খোলামেলা বলছি, যখন মানে গণঅভ্যুত্থানের পরে সবার প্রথম বিএনপির নাম না বললেও আরেকটা বিশেষ রাজনৈতিক দলের নাম বলা হয়, তখন মানুষের পারসেপশন চলে যায় কোথায়, যে এটা কি ওদের দ্বারা হলো। আসলে সত্য না, ওদের দ্বারা হয় নাই, এটা জনগণের দ্বারা হয়েছে। এই যে লক্ষ লক্ষ কোটি, তো জামাত নিষিদ্ধ হয়েছে না, লক্ষ লক্ষ কোটি, একটা নিষিদ্ধ ঘোষিত একটা দলের নাম আপনি বলতেছেন, কোটি কোটি তরুণ যারা গ্রাফিতে গেছে, একটা গ্রাফিতে তো আপনার সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন নাই। আপনি দেখেছেন, অনেকে বলে কেলিওগ্রাফি করছে, কেলিওগ্রাফি একটা আর্ট। মর্তুজা বশিরের মতো বিখ্যাত আর্টিস্ট, যে ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, তিনি মৃত্যুর আগে 2টা বই, কেলিওগ্রাফির উপর 2টা বই করে গেছে। সুতরাং এই যে অসাম্প্রদায়িকতার চিন্তা, যেটা মানে ওরা বলতে যে আমরা এই করছি, সেই করছি, ওই করছি, সেই করছি, এইটা একেবারেই হচ্ছে মিথ্যা, মানে কৃতিত্ব গ্রহণ করা। এইটা বাংলাদেশের, এটা কোনো রাজনৈতিক দল যদি কৃতিত্ব গ্রহণ করতে চায়, আমি আই উইল বি দি লাস্ট পারসন, কারণ আমি তো এইটা জনগণ, একেবারে সাধারণ মানুষ। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা জামাত তারা যে শরিক হয়েছিল, বা অন্যান্য ইসলামী দলগুলো যে ছিল, সে বিষয়ে তো আর খুব বেশি সবাই শরিক হয়েছিল, কিন্তু এই আন্দোলনের নেতা, আমি লালা ভাইয়ের সঙ্গে একমত, এই আন্দোলনের নেতা হচ্ছে জনগণ, একবারে শ্রমজীবী জনগণ, যদি আরো বলেন শ্রমজীবী জনগণ। আজকে যারা উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, 2 ছাত্র ছাড়া, আর 2-3 জন আমাদের বন্ধু যারা আমরা 90 গণঅভ্যুত্থানে একসঙ্গে ছিলাম, এরকম 2-3 জন ছাড়া, আর সবাই তো এই আন্দোলনের মধ্যে কে ছিল আপনি বলেন? আমি যে মিছিল মিটিং দরকার নাই, একটা স্টেটমেন্টও দিয়েছেন কিনা যে অভ্যুত্থান পরবর্তী সময় তো এই প্রশ্নগুলো আসছে সামনে, যে ইসলামী রাজনীতির কি হবে, জাতীয়তাবাদী রাজনীতির কি হবে, বাম রাজনীতির কি হবে, এইগুলোর যে একটা সমন্বয়ের কথা বলা হচ্ছে, যেটা জনাব কাইম বলছিলেন যে একটা ন্যূনতম জায়গায় সবাই একমত হওয়া যায় কিনা, সেখানে আপনাদের সাথে ইসলামী দলগুলোর একসাথে হওয়ার জায়গাটা কোথায়? একটাই ছিল, একটাই মিটিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন বা শেখ হাসিনা রেজিম। তারপরে কি আর কিছুই খুঁজে পাওয়া তারপরে তো যাবে না? প্রতিটা দল তার একটা মতাদর্শ আছে। হ্যাঁ, আমরা সেন্টার টু দি লেফট, সেন্টার টু দি রাইট, সেন্টার টু দি রাইট বা ফার রাইট, তার সঙ্গে আপনি মনে করেন লেফটদের তো মতাদর্শিক ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই আসলে। হাসনাত কাইম ভাই যে কথাগুলো গণতন্ত্র বলুন, ন্যায় বিচার বলুন, এই প্রশ্নগুলোতে হাসনাত কাইম ভাই যে কথাটা বলছেন যে সংবিধানের 2টা পার্ট, আইডিওলজিক্যাল পার্ট একটা হচ্ছে ফাংশনাল পার্ট। ফাংশনাল পার্টে আপনি প্রধানমন্ত্রী 2 টার্মের জন্য থাকবে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে কিনা, তারপরে হচ্ছে আপনার এই হবে কিনা, সেই হবে কিনা, এইগুলি আপনার ওয়ান টুর বিষয়। এটা হলো একটা আলোচনা করলে 2-3 দিন আলোচনা করলেই এক হয়ে যাবে, কিন্তু মতাদর্শিক জায়গা তো আপনি এক করতে পারবেন। কিন্তু রাষ্ট্রের তো সবার মতাদর্শ এক হওয়ার প্রয়োজনও নেই, রাষ্ট্র তো সবার মধ্যে একটা মতাদর্শ এক হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনি একটা গাইডিং প্রিন্সিপাল তো থাকবে, রাষ্ট্রটা কোন দিকে যাবে। এখানে একটা উদাহরণ দিই, ইরান বিপ্লবে কিন্তু তুদে পার্টি এবং খোমেনি, তখন কিন্তু এটাকে কি ইসলামী বিপ্লব বলা হয়নি। 79 সালে, এটা আমার সিনিয়র ওনারা আছেন, ওনারা আরও ভালো জানেন, আমি
আমি ইতিহাস পড়ে যেটা জানি, দ্যাট ওয়াজ নট ইসলামী রেভলিউশন। 1984 সালে শাহের অপরাধ এবং শাহের নির্যাতনের বিরুদ্ধে 1984 সালে ইট ওয়াজ কল্ড ইসলামী রেভলিউশন। একই দিনে একদিনে 10,000 তুদে পার্টির কর্মীকে গ্রেফতার করে জেলবন্দি করা হয়েছিল। মানে মানে এই যে ট্রাম্প ওভার ট্রাম্প বলে না, যে শাহ এবং তার যে খোমেনিপন্থী যেই গ্রুপ, তারা তুদে পার্টির উপর ওভার ট্রাম্প করে আপনার মানে ইসলামী বিপ্লব করেছে। আমি যেটা বলতে চাই, আমাদের এই লড়াইয়ে আমরা অনেকে ছিলাম, আমাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে ছিলাম। এখন কনফ্লিক্ট হচ্ছে, মতাদর্শের কনফ্লিক্ট হচ্ছে। জি, কিন্তু জনাব কাইম, এই যে মতাদর্শিক যে বিরোধ, সেটাকে পাশে রেখে যে কথা আপনি গোড়াতেই বলছিলেন, সেটা যদি সরকার এটা নেতৃত্ব দিতে চায়, তাদের কি করা উচিত? সরকারের নেতৃত্ব দিতে চাইলে দুইটা জিনিস করা দরকার। একটা হচ্ছে যে আসলে আমাদের এই মতাদর্শিক একটা হচ্ছে ভিন্নতা, আর একটা হচ্ছে যে মতাদর্শিকভাবে যাকে আমি ভিন্ন মতের মনে করি তাকে নির্মূল করার যে চিন্তা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আসলে প্রথমত নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা নেওয়া উচিত। এটা ফেসিলিটেট করতে পারে, তারা সবার সাথে আলাপ করতে পারে, কমন আন্ডারস্ট্যান্ডিং কোথায় আসতে হবে, কতটুকু মিটিং পয়েন্ট যেটা বলছে এটাকে কত দূর পর্যন্ত বাড়ানো যাইতে পারে, সেই জায়গাটা দেখা যেতে পারে। কিছু জিনিস আমরা যদি মনে করি কালকেই আসলে আমাদের শেষ করতে হবে, এটা হবে না। আমি মনে করি যে আপনার বিরোধ কমানোর কিংবা আসলে সুস্থ স্বাভাবিক জায়গায় যাওয়ার পথ হচ্ছে বিরোধের যে বিরোধ আপনার কালকে মিটবে না, সে বিরোধ থেকে শুরু করা না, শুরু করা হচ্ছে যেটা সহজে মেটানো যাবে। এর ভেতর দিয়ে আপনার পরিবেশ তৈরি হয় যাতে আপনি বাকি বিরোধগুলিকে আসলে কীভাবে কোনোটার মীমাংসা হবে, কোনোটা মীমাংসা হবে না। এটা একটা সমাজের, একটা রাষ্ট্রের তো সব বিরোধ নিষ্পত্তি হবে না, মতাদর্শিক বিরোধ থাকবে, শ্রেণীর বিরোধ থাকবে, এগুলি মিলে একটা মানে রাষ্ট্র কিভাবে চলবে এটাই তো ঠিক করে। তো সেই জায়গাটা ঠিক করার জন্য যে সুস্থ স্বাভাবিক ধারায় একটা দেশকে, ফেসিজম কি করে, ফেসিজম তো আমাদেরকে ফেসিস্ট করছে, আমাদেরকে ট্রমাটাইজড করছে। আমি অন্যের, আমার বিরোধী পক্ষের মৃত্যু দেখলে আমি আনন্দিত হই, এই যে অমানবিকতা আমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে 15 বছরে, কিংবা আমার বিরোধী দলের কেউ যদি নির্যাতিত হয় আমি আনন্দিত হই। এই যে অমানবিকতা আমার মধ্যে আসলে ঢুকানো হয়েছে, এটা থেকে তোমাকে বেরোতে হবে, জাতিকে এটা থেকে বেরোতে হবে, জাতিকে একটা সুস্থ ধারার দিকে যেতে হবে। তাইলে যাওয়ার জন্য যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে ন্যূনতম যে সমস্ত জায়গায় আমাদের যে এক হওয়া যায়, এটার তো 5 তারিখে একটা এক্সপিরিয়েন্স অবশ্যই। তাহলে এই এক্সপিরিয়েন্সের জায়গাগুলি থেকে আমাদের আসলে বের করতে হবে যে আমরা কোত্থেকে শুরু করতে পারি, কোন দিকে আমরা যাব। আমি বলছি এটা, সেটা হইলে আমরা এটা বের করতে পারবো বলে আমি আশা করি। হাকিম যদি আগে যোগ করার থাকে, যেন ফাজিল হাকিম। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে মূলনীতির সংবিধানের, আমার মনে হচ্ছে যে এই মূলনীতি বলতে যে সমস্যাটা গোড়াতেই হয়েছে আপনার 72 সনে, যেটা আমি আগেই বলে গেছি। যেমন ধরেন মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে বিভিন্ন ধর্মকে রাষ্ট্র থেকে উৎসাহ দেওয়া হয়েছে। হওয়া দরকার ছিল ধর্ম বিযুক্ত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, কিংবা ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ। এটা একটা পরিষ্কার বোঝা যেত যে এটা তার একটা পজিশন। কিন্তু ধর্মনিরপেক্ষতার নামে কিন্তু এখানে শাসক শ্রেণী বিভিন্ন ধর্মের মানুষেরকে একে অন্যের প্রতি যে বিদ্বেষ, এরকম একটা পরিস্থিতি হয়েছে। কারণ আমরা যেটা দেখছি যে শাসক শ্রেণী এই ঔপনিবেশিক শাসন থেকে কিন্তু জনগণের ঐক্য বিনষ্ট করার জন্য কিন্তু তারা কাজ করছে। তারা ধর্মকে ব্যবহার করছে, তারা জাতিগত প্রশ্নকে ব্যবহার করছে, আঞ্চলিকতাকে ব্যবহার করছে, ভাষাগতকে প্রশ্নকে ব্যবহার করছে। ফলে এখানে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থান যে ঐক্যটা গঠন করেছে, ধরেন আমাদের নানা রাজনৈতিক দলের মত পার্থক্য থাকতে পারে, রাজপথে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এখান থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে যে গণতন্ত্রের জন্য, জনগণের ক্ষমতার জন্য জনগণের ঐক্যই কিন্তু শেষ কথা, রাজনৈতিক দল যাই ভাবুক। জনাব কাফি 1 মিনিটে যদি কিছু যোগ করার থাকে। না, আমরা যে গণ অভ্যুত্থানটা করলাম সেটা তো একটা নির্দিষ্ট মানে লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা থেকে আমাদের যেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আমরা সেট করেছি, সেইটাকে আগায় নিয়ে যাওয়াটা কিন্তু আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত। এবং সেই লক্ষ্যটা, যেমন ধরেন কোন একটা বিদেশি মিডিয়ার সাথে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন 4 বছর থাকবেন বা 4 বছর 7 মাস থাকবেন। সেই প্রশ্নগুলি যখন বলা হয় তখন কিন্তু ওনার
মানে কাজ করার যেই ইয়েটা, তার চেয়ে মনে হয় যে উনি ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখতে চান। কাজ করেন, আপনি যতদিন লাগে কাজ করেন, আপনি তো সংস্কার করবেন, কিছু অবশ্যই সংস্কার করবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটা সংস্কারের যেই বক্তব্যগুলি আসবে সেইগুলি নিয়ে একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করা, সমগ্রগুলি রাজনৈতিক দল, ব্যক্তি, সমাজের সাথে একটা কন্ট্রাক্ট তৈরি হোক, যাতে নতুন রাজনৈতিক নতুন বন্দোবস্তের জন্য যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যাতে কেউ নির্বাচিত হওয়ার পরে সেই কন্ট্রাক্ট থেকে পিছিয়ে আসতে না পারে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।